আসসালামু আলাইকুম। যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রত্যয়ে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এ সবাইকে সুস্বাগতম। আজকের বিতর্কের বিষয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি। পক্ষে বলবেন অ্যাসেড স্কুল এবং বিপক্ষে বলবেন হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়। শুরুতে আমি দুদলের বিতার্কিকদের পরিচয় করিয়ে দিচ্ছি। দল অ্যাসেড স্কুল, প্রথম বক্তা মোহাম্মদ মঈন হুসাইন শাওন, দ্বিতীয় বক্তা জুবায়দা নওরিন, দলনেতা মোহাম্মদ দানিয়াল লাবিব। সহকারী বিতার্কিক হিসেবে থাকছেন রাদ রাজ্জাক রিদম এবং বাদশাহ জুলকার নাইন। পক্ষ দল হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, এর বিতার্কিকরা হচ্ছেন জাইমা শহীদ, রাফাইয়াত আমিন রাফা, নাশিদ কবির। সহকারী বিতার্কিক হিসেবে থাকছেন জুয়াইয়া রিয়া ইসলাম, সাইফা সাইদা। বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মাসুদ পারভেজ, কো চেয়ারম্যান NDF-BD এবং উন্নয়ন কর্মী অ্যাকশন এইড বাংলাদেশ। তৃতীয় বিচারক হিসেবে আমরা যাকে পেয়েছি শেখ সাদি, যিনি সংবাদ উপস্থাপক এবং CEO টেকনোক্র্যাটস। ওনার আরও একটি বড় পরিচয়, উনি বাংলাদেশের বিতর্ক অঙ্গনের প্রশিক্ষক এবং শিক্ষক হিসেবেও কর্মজীবনে অনেকটা সময় অতিবাহিত করেছেন। তৃতীয় ব্যক্তি আমাদের শ্রদ্ধেয় মোসাদ্দেক হোসেন, প্রাক্তন যুগ্ম মহাসচিব NDF-BD, CEO কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। বিতর্কের নিয়ম: গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা 4 মিনিট করে বক্তব্য প্রদানের সুযোগ পাবেন। সেক্ষেত্রে 3 মিনিটে সতর্ক সংকেত এবং 4 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। যুক্তিখণ্ডন পর্বে উভয় দলের দলনেতা 2 মিনিট করে বক্তব্য রাখার সুযোগ পাবেন। সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। চূড়ান্ত সংকেত বাজানোর পর প্রত্যেক বক্তাকে তার বক্তব্য শেষ করতে হবে। আমাদের এই বিতর্ক প্রতিযোগিতায় সময় সংরক্ষকের দায়িত্ব পালন করছেন লামিয়া পারভিন অরিন। আমরা এখন বিতর্কে চলে যাব গঠনমূলক পর্বে। পক্ষ দলের প্রথম বক্তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। শ্যামল বাংলা সোনার ফসল, সবুজরা কি বুকি, কৃষকের ঘামে হাসত যে ধান, ছিল না তো কোনো ঝুঁকি। আজ শিল্পায়নের নামে অবাধি জমি কংক্রিটে ঢেকে যায়, আবাদি জমিতে কারখানা গড়ে, তাই কৃষক কাঁদে বড়ই নিঃস্বতায়। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং উপস্থিত সুধী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। চলছে বিতর্ক। বাস্তবতার মঞ্চে দাঁড়িয়ে আজকের বিতর্কের বিষয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি। পক্ষে অবস্থান করছি। প্রথমে সংজ্ঞায়ন। খাদ্য নিরাপত্তা জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা FAO এর মতে খাদ্য নিরাপত্তা কেবল বাহিরে থেকে খাদ্য আমদানি করা নয়, বরং দেশের সকল নাগরিকের জন্য পর্যাপ্ত, নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের নিরবিচ্ছিন্ন ও স্বয়ংসম্পূর্ণ যোগান থাকা। 2. কৃষি জমি সংরক্ষণ। খাদ্য উৎপাদনের মূল চালিকা শক্তি দেশের সকল উর্বর ও ভূপ্রাকৃতিক এলাকাকে অকৃষি খাতে রূপান্তরের হাত থেকে রক্ষা করা ও সামাজিক সুরক্ষা দেওয়া। 3. শিল্পায়ন, যা বলতে বোঝায় কলকারখানা ও যন্ত্রভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার বিস্তার। এবং বিষয়টির শেষে বেশি জরুরি বা অগ্রাধিকারের প্রশ্নটি রাখা হয়েছে। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের আমাদের সংজ্ঞায়ন এবং চরিত্রায়ন অত্যন্ত সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত। আমরা শিল্পায়নকে অস্বীকার করছি না, অবশ্যই শিল্পায়ন অর্থনৈতিক অবস্থার বিস্তার করে। তবে মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয় খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা, যেখানে কৃষি জমি দেশের সকল নাগরিকের জন্য খাদ্যের নিরবিচ্ছিন্ন ও সার্বভৌমত্ব নিশ্চিত করছে, সেখানে শিল্পায়ন তা করতে ব্যর্থ। এবং আজকে যদি প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করি, আপনি যখন দেশের অর্থনৈতিক GDP বা দেশের অর্থনৈতিক সূচক এর বিশাল লাভ দেখেন, তখন তার পিছনে থাকা সেই আড়ালে নিঃশব্দ চিৎকারটুকু শুনেছেন, যা ইটের পাজর ও কলকারখানার কালো ধোঁয়ার নিচে চাপা পড়া সেই শত বছরের উর্বর জমি এক চুলটো কৃষি জমির। উইকিপিডিয়া 2026-এর তথ্য মতে আজ দেশের 65 থেকে 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষি জমির উপর নির্ভরশীল। এক্ষেত্রে যেমন আমি কৃষিকে বেশি প্রাধান্য দিচ্ছি, আজকের বিতর্কের বিষয় যখন নিরাপদ খাদ্য নিশ্চিত করা, অবশ্যই আমি কৃষি জমি সংরক্ষণকে বেশি প্রাধান্য দিয়ে থাকবো। মাননীয় মডারেটর, আজকের বিতর্কে মঞ্চে আমি আমার দল 3টি স্ট্যান্ড পয়েন্ট বা প্যারামিটারের সাহায্যে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করব।
সেগুলো হলো: 1. টেকসই উন্নয়ন, অর্থাৎ কোনটি খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করছে এবং একই সাথে পরিবেশগত ঝুঁকি থেকে রক্ষা করছে। 2. বিকল্পহীনতা, শিল্পের বিকল্প থাকতে পারে কিন্তু কৃষি জমির কোনো বিকল্প নেই। এবং 3. দীর্ঘমেয়াদী ফলাফল, অর্থাৎ কোনটি আমাকে ভবিষ্যৎ খাদ্যের নিরাপত্তা ও বৈশ্বিক সংকট মোকাবেলা করে খাদ্যের সার্বভৌমত্ব নিশ্চিত করছে। আমি প্রথমে স্ট্যান্ড পয়েন্টকে ব্যাখ্যা করে যাচ্ছি, আমার দলের দ্বিতীয় এবং তৃতীয় বক্তা সবগুলো ব্যাখ্যা করে যাবেন। মাননীয় মডারেটর, আমরা মাছে ভাতে বাঙালি। সেই জমি থেকে পাওয়া চাল এবং সেই নদীর ইলিশ মাছ খাওয়া অভ্যস্ত বাঙালি যখন শিল্পায়িত পণ্য বা খাদ্য গ্রহণ করে, তখন সেই খাদ্য ঠিক কতটা যথেষ্ট আমাদের চাহিদা পূরণে? এছাড়াও নিরাপদ খাদ্য নিষেধে কৃষিজমির সতেজ খাবার ও শিল্পায়িত খাদ্যের মধ্যে ঠিক কতটুকু দূরত্ব তা উল্লেখ করা হয়েছে 2019 সালের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের খাদ্য জরিপে, যেখানে কৃষিজাত পণ্য আলুর পুষ্টি উপাদান যথাক্রমে ক্যালোরি 87 কিলোক্যাল, ফ্যাট 0.1 গ্রাম ও সোডিয়াম লবণ 6 মিলিগ্রাম। সেখানে শিল্পায়িত পণ্য পটেটো চিপস এর পুষ্টি উপাদান যথাক্রমে ক্যালোরি 536 কিলোক্যাল, ক্ষতিকর ফ্যাট 35 গ্রাম এবং সোডিয়াম লবণ 500 মিলিগ্রাম। তথ্যসূত্র স্ট্যানফোর্ড জার্নালিজম 2019। এবার একটু লক্ষ্য করছি পরিবেশগত ঝুঁকির দিকে, যেখানে শিল্পায়নের কালো ধোঁয়ায় ও ক্ষতিকারক থাবায় আজ পৃথিবীর পরিবেশটাই দূষিত, সেখানে আমাদের নিরাপদ খাদ্য নিষেধ করা তো অমাবস্যা রাতে চাঁদ দেখার সমান। এবার একটু আমাদের ভিজুয়ালাইজেশন করি আজকে শিল্প কারখানা এবং আমাদের কৃষি জমি। এই শিল্প কারখানা থেকে বজ্র সরাসরি আমাদের জমিতে পড়ছে এবং একই সাথে সেই কালো ধোঁয়া অ্যাসিড বৃষ্টি তৈরি করছে যা ভূমিতে পড়ছে, এবং একই সাথে সেই ধোঁয়া আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলকে ধ্বংস করছে। অর্থাৎ আজকে শিল্পায়ন আমাদেরকে খাদ্য নিষেধ করছে না, বরং আমাদের 3টি উপায়ে খাদ্যকে অনিরাপদ করছে। মাননীয় মডারেটর, আমরা বাংলা একটি প্রবাদ জানি, ন্যাড়া বেলতলা একবারই যায়। তোমার বিপক্ষের বন্ধুরা সেই ন্যাড়াকে শিল্পায়নের মাধ্যমে 3বার বেলতলায় পাঠাচ্ছেন। আমি আর বক্তব্য শেষ করছি, তার আগে বলতে চাই, ইট সাজিয়ে উঁচু হতে পারে ইমারত, আকাশ ছুতে পারে বিষাক্ত ধোঁয়ার শিখা, কিন্তু থালা যদি থাকে খালি মাটিতে তোকে পান। শাওন, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাওনকে, অশেষ ধন্যবাদ তার জোরালো বক্তব্য উপস্থাপনের জন্য। আমি এখন হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রথম বক্তা জাইমা শহীদকে অনুরোধ করছি বক্তব্য উপস্থাপনের জন্য। জাইমা শহীদ। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের বিতর্ক, যেখানে নির্ধারিত বিষয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি। আমি ও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, পক্ষ দলের প্রথম বক্তা সংজ্ঞায়নের সাথে মতানৈক্যের কারণে আমি খাদ্য নিরাপত্তা এবং শিল্পায়নকে পুনরায় সংজ্ঞায়ন করছি। মাননীয় সভাপতি, খাদ্য নিরাপত্তা বলতে মূলত খাদ্যের অবাধ সরবরাহ, সারা বছর খাদ্যের সঠিক প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং মানুষের খাদ্য ভোগের যথাযথ সক্ষমতা এবং অধিকারকে বোঝায়। জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা FAO এর মতে খাদ্য নিরাপত্তা মূলত 4টি বিষয়ের উপর নির্ভর করে। বিষয়গুলো হলো খাদ্যের পর্যাপ্ততা, সহজলভ্যতা, সঠিক ব্যবহার এবং স্থায়িত্বকরণ। অথচ আমাদের প্রতিপক্ষের প্রথম বক্তা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে কেবলমাত্র খাদ্য উৎপাদনের উপরই গুরুত্বারোপ করেছেন। মাননীয় সভাপতি, এখানে আমরা শিল্পায়ন বলতে মূলত বিজ্ঞানভিত্তিক যান্ত্রিক ব্যবহারের মাধ্যমে পরিকল্পিত, টেকসই এবং দায়িত্বশীল শিল্পায়নকে বোঝাচ্ছি। মাননীয় সভাপতি, বর্তমানে আমাদের মানব সভ্যতা যে অগ্রগতি এবং বিকাশ, তার অধিকাংশই কিন্তু সম্ভব হয়েছে পরিকল্পিত, টেকসই এবং দায়িত্বশীল শিল্পায়নের কারণে। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে প্রথমে যুক্তি, তত্ত্ব এবং তথ্যের মাধ্যমে প্রমাণ করে যাব যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষিজমি সংরক্ষণ কখনোই শিল্পায়নের চেয়ে বেশি জরুরি নয়, বরং কৃষিজমি সংরক্ষণ এবং শিল্পায়ন একে অন্যের পরিপূরক বা সহায়ক। আমার দলের দ্বিতীয় এবং তৃতীয় বক্তা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের দ্বিতীয় ও তৃতীয় স্তম্ভ, অর্থাৎ খাদ্যের সঠিক বাজারজাতকরণ বা সহজলভ্যতা এবং খাদ্যের স্থায়িত্বকরণের ক্ষেত্রে কৃষিজমির গুরুত্ব যে কোনো অংশেই শিল্পায়নের গুরুত্ব যে কোনো অংশে কৃষিজমি সংরক্ষণের তুলনায় কম নয়, সেটি প্রমাণ করে যাবে। মাননীয় সভাপতি, বলছি, দৈনিক সমকালে 2026 সালের 22 ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন, যেখানে উল্লেখিত হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু জেলা যেমন জয়পুরহাট, নওগাঁতে মাত্র 1 কেজি আলু বিক্রয় করতে হয়েছিল 5 থেকে 6 টাকায়, যা মাত্র 1 কাপ চায়ের দামের সমান। সেখানকার কৃষকদের অভিযোগ যে তারা পর্যাপ্ত হিমাগারের সুবিধা না থাকার কারণে এত অল্প দামে আলু বিক্রয় করতে বাধ্য হয়েছিলেন। অনেকে আলু ফেলেও দিয়েছিলেন, আবার অনেকে এটিকে গোখাদ্য হিসেবেও ব্যবহার করেছিলেন। এখানে কি প্রতীয়মান হয় না যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পায়নের গুরুত্ব অনস্বীকার্য? অর্থাৎ আমরা বলতে চাচ্ছি, কখনোই শুধুমাত্র কৃষিজমি সংরক্ষণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না। একই সঙ্গে আমাদের শিল্পায়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি, বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলমের
কৃষি খাতের রূপান্তর এবং আধুনিকায়ন প্রবন্ধ থেকে আমরা জানতে পারি যে বাংলাদেশে 1971-72 অর্থ বছরে যেখানে দেশে আনুমানিক কৃষি জমি ছিল 2 কোটি হেক্টর, সেখানে খাদ্যশস্য উৎপন্ন হয়েছিল প্রায় 1 কোটি মেট্রিক টন। আর 2024-25 অর্থ বছরে যেখানে কৃষি জমি হয়েছে 81 লাখ হেক্টর, সেখানে খাদ্যশস্য উৎপন্ন হয়েছিল প্রায় 5 কোটি মেট্রিক টন, যেটি পূর্বের তুলনায় প্রায় 4.5 গুণ বেশি। মাননীয় সভাপতি, আমি প্রতিপক্ষকে প্রশ্ন করতে চাই যে শিল্প ছাড়া আধুনিক কৃষি কিভাবে সম্ভব? আপনারা উন্নত সার, কৃষি দ্রব্য কিংবা যন্ত্রাংশ, ট্রাক্টর, হারভেস্টর ইত্যাদি কিভাবে আনবেন? এগুলো কি মাঠে উৎপন্ন হবে প্রতিপক্ষ? মাননীয় সভাপতি, ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম কিংবা ভার্চুয়াল কাল্টিভেশন পদ্ধতিতে আমরা টেকসই উপায়ে একই জমিতে স্বল্প সময় অল্প জায়গায় পরিবেশ বান্ধব কৃষি নিশ্চিত করতে পারি। এখানে যেমন আমাদের কম পানি, কম সার এবং কম খরচ হয়, তেমনি আমাদের পরিবেশের কৃষি জমি সংরক্ষণের জন্য যে চাপটি সেটিও অনেকাংশে কমে যায়। এমনকি উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমাদের জাপান এবং সিঙ্গাপুরের মতো শিল্পোন্নত দেশসমূহ কিন্তু সীমিত কৃষি জমিতে এভাবেই শক্তিশালী শিল্পের ব্যবহারের মাধ্যমে তাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে। মাননীয় সভাপতি, আজ আমরা প্রযুক্তিগত শিল্পায়ন যেমন আইওটি বা ইন্টারনেট অফ থিংস, স্মার্ট ফার্মিং ইত্যাদি ব্যবহার করে সীমিত কৃষি জমিতে অধিক পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছি। অতএব খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের শিল্পায়ন একটি অন্যতম চালিকা শক্তিতে পরিণত হয়েছে। পরিশেষে বলতে চাই, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি জমি সংরক্ষণ কখনোই শিল্পায়নের চেয়ে কমজোরি নয়, বরং একটি অন্যটির পরিপূরক বা সহায়ক। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জায়মা শহীদ আপনাকে। পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। জুবাইদা নওরিন, তাকে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। জাপানের ছোট শহর মিনামাটার, যেখানে মানুষের প্রধান খাদ্যই ছিল মাছ, কিন্তু পাশে একটি কলকারখানা বছরের পর বছর ক্ষতিকর শিল্প বজ্র সমুদ্রে ফেলতে থাকে। অজান্তেই সেই ক্ষতিকর মাছ খেয়ে শিশু থেকে বৃদ্ধ অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন, কেউ বিকলাঙ্গ হয়ে পড়েন, কেউ বা শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেন। এই ট্র্যাজেডিকে মানুষ আজ মিনামাটা ডিজিজ নামে চেনে, যার মূল শিল্পবর্জ্যে দূষিত খাবার। আজকে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ ও দর্শক মণ্ডলী, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ বিতর্কের বিষয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিজমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি। পক্ষে আমার দৃঢ় অবস্থান। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা যেমনটি বলে গেলেন, আমরা 3টি স্তম্ভের উপর ভিত্তি করে আজকে বিষয়টি প্রমাণ করতে যাচ্ছি, যেখানে নিরাপদ খাদ্য নিশ্চয়তায় কৃষিজমি সংরক্ষণ অপেক্ষা আর কিছু মুখ্য হতে পারে না। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা জাতিসংঘের FAO এর দেওয়া প্রদত্ত সংজ্ঞাকে ভুল প্রমাণ করতে চাচ্ছেন শুধুমাত্র তাদের দিকে আজ বিষয়টিকে নেওয়ার জন্য, এবং তারা যে বাংলাদেশের প্রতিবেদনটিকে বললেন তা দ্বারা কিন্তু খাদ্য সংরক্ষণ নিশ্চিত হয়েছে, খাদ্য নিরাপত্তা না, যা আমাদের আজকে বিতর্কের কিন্তু মূল বিষয়। কথা বলছি শিল্পায়িত খাদ্যের অনিরাপত্তার কথা, যেখানে আন্তর্জাতিক সংস্থা জার্নাল অফ ফুড কম্পোজিশন এবং অ্যানালাইসিসের গবেষণা মতে ফ্যাক্টরিতে তৈরি রান্নার তেলে অধিক পরিমাণ মাইক্রোপ্লাস্টিক বিদ্যমান। প্রতিপক্ষ কারখানায় উৎপাদিত খাদ্য, তেল, আটা, পাউরুটি, জুস, ফ্রোজেন ফুড ও প্রক্রিয়াজাতকৃত খাদ্য আপনার ক্ষুধা নিবারণ করতে পারবে, কিন্তু আপনাকে পুষ্টিকর খাদ্য দিতে পারবে না, যা কিন্তু আমাদের বিতর্কে আজকে মূল বিষয়। যেখানে কৃষি জমিতে উৎপাদিত খাদ্য আমাদের যথাযথ পুষ্টি, ভিটামিন, আমিষ, খনিজ লবণ, ফাইবার ইত্যাদি সরবরাহ করতে পারছে, কিন্তু শিল্প কারখানায় উৎপাদিত খাদ্য আমাদের ফ্যাটি লিভার, অতিরিক্ত প্লাস্টিক এবং অতিরিক্ত লবণ চিনি ছাড়া কিছুই দিতে পারছে না। তখন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার বিজ্ঞ প্রতিপক্ষের নিকটে একটি প্রশ্ন করতে চাই, শিল্পজাত খাদ্য কি আসলে আমাদের প্রাকৃতিক খাদ্যের চেয়ে বেশি পুষ্টি নিরাপত্তা দিতে পারছে? মাননীয় মডার, আমরা খাদ্য নিরাপত্তার কথা বলছি। খাদ্য নিরাপত্তার প্রধান শর্ত হলো কিন্তু পরিবেশকে রক্ষা করা, কারণ আমরা যখন পরিবেশকে রক্ষা করতে পারবো আমরা কিন্তু খাদ্য নিরাপদ করতে পারবো। তবে মাননীয় মডার, অপরিকল্পিত শিল্পায়নে কিন্তু পরিবেশ রক্ষার প্রধান বাধা। শিল্পায়ন জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে, ওজোন স্তর ধ্বংস, জমির উর্বরতা হ্রাস, নদী দূষণ, যার ফলে বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এতে কৃষি জমি, নদী, ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ফলে নিরাপদ খাদ্য নিশ্চয়তা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। পরিবেশ ও সমাজ বিষয়ক সংস্থা লোকাল ফিউচার্সের প্রতিবেদনের মতে শিল্পায়িত খাদ্য ব্যবস্থার কারণে গত 1 শতাব্দীতে বিশ্বের অর্ধেকের বেশি খাদ্যের বৈচিত্র্য বা মহামারীকালীন পুরো খাদ্য ব্যবস্থা চরম ঝুঁকিতে পড়তে পারে। অর্থাৎ মাননীয় মডারেটর, আজ যদি আমরা শিল্পায়নের নামে কৃষি জমিকে ধ্বংস না করে সেটা সংরক্ষণ করি, তাহলে আমরা যথাযথ খাদ্য অর্থাৎ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবো। প্রতিপক্ষ, আমরা শিল্পায়নকে অস্বীকার করছি না, কিন্তু শিল্পায়ন কখনো কিন্তু কৃষির বিকল্প হতে পারে না। আমরা চাই কৃষি শিল্পায়ন হোক সে টেকসই নিয়মে এবং শিল্পায়নের জন্য নির্দিষ্ট জমিতে। মাননীয় মডারেটর, আমরা চাইলে শিল্প কারখানা অনুর্বর, অনাবাদ, পরিকল্পিত শিল্পাঞ্চলে গড়ে তুলতে পারবো, কিন্তু নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য উর্বর কৃষি জমির কোনো বিকল্প করা যায় না।
2030 সালে বাংলাদেশের সরকার 100টা শিল্প জোন তৈরি করার পরিকল্পনা করেছে, যা কৃষি জমির উপর কিন্তু কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ মাননীয় মহোদয়, আমরা শিল্পায়ন গড়ে ওঠাকে বাধা দিচ্ছি না, কিন্তু আমরা চাই শিল্পায়ন যাতে কৃষি জমিকে ক্ষতি না করে হয়। আজ যদি আমরা কৃষির জমি হারিয়ে ফেলি, তাহলে আগামী দিনের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল হতে হবে। আর যে জাতি নিজের খাদ্যর জন্য অন্য দেশের উপর নির্ভরশীল, সে কখনো প্রকৃত অর্থে নিরাপদ বা স্বনির্ভর হতে পারে না। যখন আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাবে, যুদ্ধ, রপ্তানি নিষেধাজ্ঞার মতো পরিস্থিতি আসবে, তখন দেশের খাদ্য নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তখন সাপ মরবে না, কিন্তু লাঠিটা কিন্তু ঠিকই ভেঙে যাবে। প্রতিপক্ষ, আপনি শিল্পায়নকে খাদ্য নিরাপত্তায় তখনই গুরুত্ব দিতে পারবেন যখন আপনি কৃষি জমির সংরক্ষণকে আগে গুরুত্ব দিবেন। তাই প্রতিপক্ষ, আপনাদের বলছি যে জাতি তার কৃষি জমি রক্ষা করতে পারে না, সে কখনোই তার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। তাই শিল্পায়ন প্রয়োজন, কিন্তু অন্যের ভিত্তি নষ্ট করে নয়। তাই আমি দৃঢ়ভাবে বলছি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমির সংরক্ষণ শিল্পায়নের চেয়ে অধিক জরুরি। ধন্যবাদ। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তা জুবাইদা নওরিনকে। এ পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা রাফায়াত আমিন রাফাকে অনুরোধ করছি বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে। আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি। আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আসলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি সংরক্ষণ যেমন প্রয়োজন, ঠিক তেমনই পরিকল্পিত শিল্পায়নের প্রয়োজন আছে। কারণ জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার মতে খাদ্য নিরাপত্তার প্রধান স্তম্ভের অন্যতম হল খাদ্যের সহজলভ্যতা ও খাদ্যের স্থিতিশীলতা, যা সম্পূর্ণভাবে পরিকল্পিত শিল্পায়নের উপর নির্ভরশীল। মাননীয় সভাপতি, প্রথমে কথা বলতে চাই ফসল উত্তোলন অপচয় ও হিমাগার শিল্প নিয়ে। বাংলাদেশে প্রতি বছর ফসল উত্তোলনের সময় শস্য নষ্ট হয় প্রায় 36 লাখ মেট্রিক টন। এর সমাধান হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল 2023 সালে একটি রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে কোল্ড স্টোরেজ ও সাইলো প্রযুক্তি ব্যবহারের ফলে অপচয় রোধ করা সম্ভব 80 থেকে 85%। অর্থাৎ হিসাবটি অত্যন্ত সহজ হয়ে দাঁড়িয়েছে। অপচয় রোধ করে জমি না বাড়িয়ে 20 থেকে 25% খাদ্য বাজারে সরবরাহ করা সম্ভব। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি জমিতে উৎপাদিত খাদ্য জনগণের কাছে পৌঁছানোর আগেই পচে নষ্ট হয়ে যায়, তাহলে সেই জমি সংরক্ষণ করে আমরা কিভাবে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো? এছাড়াও মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের প্রথম ও দ্বিতীয় বক্তার কথা শুনে মনে হলো তার কৃষি জমি সংরক্ষণ করেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মূল সমাধান ধরে নিয়েছে। কিন্তু বর্তমানে আমরা যদি সেই সনাতন পদ্ধতিতে চাষাবাদ করি, তাহলে বর্তমানে দেশের 16 থেকে 17 কোটি মানুষের কাছে আমরা খাদ্য পৌঁছে দিতে পারবো না। এক্ষেত্রে যান্ত্রিকীকরণের প্রভাব অনেক বেশি দেখা যায়। চাষাবাদ, ফসল ফলানো ও কাটার সাফল্য যান্ত্রিকীকরণে অনেক বেশি প্রভাব ফেলছে। এছাড়াও কৃষকের সময়, অর্থ ও শ্রম বেঁচে যাচ্ছে। 2022-23 অর্থ বছরে দেখা যায় আমন ও বোরো মৌসুমে কম্বাইন হারভেস্টার ব্যবহারের ফলে 2700 কোটি টাকা বেশি সাশ্রয় হয়েছিল কৃষকের ও অপচয় রোধ হয়েছিল 20%। বিষয়টি ইতিমধ্যে নেদারল্যান্ড বাস্তবায়ন করে দেখিয়েছে। নেদারল্যান্ডে কৃষি জমির পরিমাণ বাংলাদেশের চেয়ে বহু পরিমাণে কম, কিন্তু এরপরেও তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কৃষি ও খাদ্য সরবরাহ দেশ। এটা তারা করতে পারছে কৃষি জমি সংরক্ষণ করে নয়, তারা করতে পারছে গ্রিন হাউস প্রযুক্তি, বায়োটেক, উন্নত সার, বীজ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প ও পরিকল্পিত শিল্পের অভূতপূর্ব বিপ্লবের কারণে। BADC 2024-এর মতো দেখা যায় বাংলাদেশে সার ও বায়োটেকনোলজি বীজের ফলে গত 4 দশকে হেক্টর প্রতি ধানের ফলন 1.5 টন থেকে 4.8 টনে গিয়েছে, অর্থাৎ 3 গুণ ফলন বৃদ্ধি পেয়েছে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের কাছে আবারও প্রশ্ন রাখতে চাই, পরিকল্পিত শিল্পায়ন ব্যতীত আপনারা কিভাবে জমিতে ফসল বৃদ্ধি করতে পারতেন? এবং সবশেষে খাদ্য প্রক্রিয়াজাতকরণের উপরই নির্ভর করে খাদ্যের স্থায়িত্ব। বাংলাদেশের বাস্তব চিত্রে যদি আমরা দেখি, টমেটো বা আলুর ভরা মৌসুমে কৃষক যখন তার সমস্ত ফসল বাজারে ঢেলে দেয়, সেই ফসলকে রক্ষা করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প। খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প সেই খাদ্যগুলোকে সস, পাউডার বা ক্যান ফুডে রূপান্তরিত করে। বাংলাদেশ রপ্তানি ব্যুরো 2024-এর হালনাগাদ তথ্য অনুযায়ী দেখা যায় প্রক্রিয়াজাতকরণ খাদ্য খাত থেকে জিডিপিতে $1.2 বিলিয়ন যুক্ত হচ্ছে, যা বাংলাদেশি টাকায় 14,000 কোটির সমান। শুধু খাদ্য রক্ষাই করছে না পরিকল্পিত শিল্পায়ন, খাদ্য কেনার সামর্থ্যও দিচ্ছে জনগণকে। যদি আজ শিল্পায়ন না থাকে, তাহলে সেচ সার বন্ধ হয়ে যাবে, খাদ্য পচে যাবে এবং দূরবর্তী অঞ্চলে খাদ্য পৌঁছাবে না।
মাননীয় সভাপতি, আমরা কখনোই কৃষি জমি সংরক্ষণকে অস্বীকার করছি না। কৃষি জমি সংরক্ষণ যদি হয় খাদ্যের উৎপত্তি স্থল, তাহলে পরিকল্পিত শিল্পায়ন সেটিকে স্থিতিশীলতা দান করে, মানুষের কাছে পৌঁছে দেয় এবং সেটিকে পচার হাত থেকে রক্ষা করে। সবশেষে এটাই প্রমাণিত হয় যে পরিকল্পিত খাদ্যের শিল্পায়ন খাদ্য নিরাপত্তার সকল শর্ত পূরণ করে, টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। তাই আমরা এটা কোনোভাবেই বলতে পারি না খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ। এখন পক্ষ দলের বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি দলনেতা মোহাম্মদ দানিয়াল লাবিব। Beneath the sun, the golden grain grows from a farmer's sweat and pain. The soil has written our nation's name long before the factories came. সূর্যের নিচে সোনালি ধান, ঘাম আর কষ্টে বাড়ে কৃষকের প্রাণ। এই মাটি লিখেছে আমাদের দেশের নাম, কারখানা আসার অনেক আগে অবিরাম। হ্যাঁ, মাননীয় বাস্তবতার এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমাদের বিতর্কের বিষয়ে খাদ্য নিরাপত্তায় কৃষিজমি সংরক্ষণ করা শিল্পায়নের চেয়ে বেশি জরুরি, যার পক্ষে আমার দৃঢ় অবস্থান। মাননীয় প্রতিপক্ষের প্রথম ও দ্বিতীয় বক্তার প্রশ্ন ছিল, যদি কৃষি উৎপাদন বাড়াতে সার, সেচ যন্ত্র, ট্রাক্টর, হারভেস্টার এসব না থাকে তাহলে আমরা খাদ্য উৎপাদন কিভাবে বাড়াবো, অর্থাৎ এটি হচ্ছে শিল্পায়নের মূল ভূমিকা। কিন্তু আর প্রশ্ন হচ্ছে, যদি কৃষি জমি না থাকে তাহলে আপনি এগুলোর প্রয়োগ কোথায় করবেন? মাননীয় প্রতিপক্ষ হয়তো বা আজকের বিষয়টি বুঝতে ব্যর্থ হয়েছে, কারণ তারা বারবার আছে খাদ্যের সংরক্ষণ এবং খাদ্যের উৎপাদনের বিষয়টি মুখ্য করে তুলছে। কিন্তু আজকে আমাদের মুখ্য বিষয় খাদ্য নিরাপত্তা, আর খাদ্য নিরাপত্তার জন্য কৃষিজমি অপেক্ষা বিকল্প কোনো উপায় হতেই পারে না। কারণ প্রবাদ আছে, সিভিলাইজেশন বিগিনস উইথ এগ্রিকালচার অ্যান্ড ইট এন্ডস হোয়েন এগ্রিকালচার ফেলস, অর্থাৎ মানব সভ্যতার সূচনা হয়েছিল কৃষির মাধ্যমে, আর এর পতনের সাথেই এর সমাপ্তি ঘটবে। মাননীয় আমরা কিন্তু শিল্পায়নকে অস্বীকার করছি না, কিন্তু শিল্পায়ন কিসের উপর নির্ভরশীল প্রতিপক্ষের কাছে জানতে চাই। ধরুন, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে পোশাক শিল্প। এই পোশাক শিল্পের কাঁচামাল হচ্ছে সুতা, কিন্তু এই সুতাটি কিন্তু কৃষি থেকে আসে থাকে, অর্থাৎ শিল্পায়নে কিন্তু ওতপ্রোতভাবে কৃষির উপর নির্ভরশীল। তাই বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি যদি শিল্পায়নকে কৃষির ঊর্ধ্বে স্থান দেন তাহলে শিল্পায়ন কিন্তু নিজেই অস্তিত্ব হারাবে, অর্থাৎ আপনাদের উত্থাপিত বিষয়টি নিজের পায়ে নিজেই কুড়াল দেওয়ার মতো। মাননীয় খাদ্য নিরাপত্তার প্রধান শর্ত হচ্ছে নিরাপদ খাদ্য সরবরাহ করা। কিন্তু একটু লক্ষ্য করুন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে 2050 সালে পৃথিবীর জনসংখ্যা হবে প্রায় 10 বিলিয়ন, এবং এই 10 বিলিয়ন মানুষের বাসস্থান নিশ্চিত করতে কমে যাবে কৃষি জমির পরিমাণ। কিন্তু যদি এই কৃষি জমি না থাকে তাহলে শিল্পায়ন কীভাবে খাদ্য উৎপাদন করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে? কারণ শিল্পায়ন চাইলে কৃষি জমির মধ্যে যেসব খাদ্যগুলো উৎপাদিত হয়, অর্থাৎ চাল উৎপাদনের জন্য ধান এবং আটা তৈরির জন্য গম, সেগুলো তৈরি করতে পারবে না। অর্থাৎ প্রতিপক্ষ, আপনি চাইলে কারখানা আকাশচুম্বী করতে পারবেন, কিন্তু আপনার বাড়ির ছাদের উপরে বড় পরিসরে ধান ক্ষেত তৈরি করতে পারবেন না। মাননীয় আমরা আবারও বলছি, আমরা শিল্পায়নকে অস্বীকার করছি না। কোনো দেশের অর্থনীতি সচল রাখতে অবশ্যই শিল্পায়নের ভূমিকা রয়েছে, কিন্তু আমরা যদি শুধুমাত্র শিল্পায়নের উপর গুরুত্ব দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে আমদানি নির্ভর হয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই, তখন কিন্তু আমরা খাদ্য সার্বভৌমত্ব হারানোর চরম ঝুঁকিতে পড়ে যাব। কারণ মাননীয় একটু লক্ষ্য করুন, আমরা যদি আমাদের কিছুদিন আগের কথা লক্ষ্য করি, যখন কিনা বৈশ্বিক সংকট কিংবা করোনা মহামারীর মতো মহামারী পুনরায় হানা দেয়, তখন আমরা কি করব? কিছুদিন পূর্বেও ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার রাজনৈতিক সহিংসতার কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গিয়েছিল, এবং এর ফলে শিল্পায়িত দেশ যেমন আরব আমিরাতের প্রায় 90% খাদ্য আমদানি বন্ধ হয়ে গিয়েছিল, এবং এর ফলে তারা খাদ্য নিরাপত্তার চরম ঝুঁকিতে পড়েছিল। তাই বর্তমানে তারা বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য কৃষি জমি লিজ নিচ্ছে, তথ্যসূত্র উইকিপিডিয়া। তাই মাননীয় বৈশ্বিক সংকটের সময় যেসব দেশ নিজস্ব খাদ্য উৎপাদনে সক্ষম তারাই সবচেয়ে নিরাপদ, অন্যথায় শিল্প নির্ভর হয়ে খাদ্যের সার্বভৌমত্ব হারানোর চরম ঝুঁকি রয়েছে। অর্থাৎ মাননীয় আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে এটাই সুস্পষ্ট করতে চাই যে শিল্পায়নের বিকল্প কৃষি হতে পারলেও কৃষির কোনো বিকল্প নেই। আর আমরা বলছি, নিরাপদ খাদ্য নিশ্চিত তখনই সম্ভব হবে যখন শিল্পায়ন হবে পরিকল্পিত ও কৃষি জমি থাকবে সুরক্ষিত। তাই মাননীয় সভাপতি, আমরা কারখানা নয় খাদ্য চাই। ইটের শহরে জীবন নেই, টাকার জোরে বাঁচবে না কেউ, মাটি আনবে প্রাণের ঢেউ। আমাদের বক্তব্যের মাধ্যমে আমরা এটাই সুস্পষ্ট করতে চাই যে আজকে আমাদের বিতর্কের মুখ্য বিষয় খাদ্য নিরাপত্তা, আর খাদ্য নিরাপত্তার জন্য প্রধান এবং সার্বভৌম উপায় হচ্ছে কৃষি জমি সংরক্ষণ করা। ধন্যবাদ। পক্ষ দলের দলনেতা জনাব মোহাম্মদ দানিয়াল লাবিব, অভিনন্দন, অভিবাদন। বিতর্ক জমে উঠেছে, আমরা শিখতে পারছি, জানতে পারছি, পরস্পর আলোকিত হচ্ছি। এখন বিপক্ষ দলের দলনেতা নাশিদ
কবিরকে অনুরোধ করছি বক্তব্য উপস্থাপনের জন্য। সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার, কতই রঙ্গ দেখে দুনিয়ায় গানটি মুক্তি পায় 1980 সালে, অথচ 2026 সালে দাঁড়িয়েও আজও আমাদের ক্ষেত্রে এই একই প্রেক্ষাপট একটি নির্দিষ্ট মাত্রায় বাস্তব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য মতে এখনও বাংলাদেশে প্রতি 4 জন কৃষকের মধ্যে একজনেরও অধিক কৃষক খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন, অর্থাৎ দেশে সর্বমোট 26.13% কৃষক তাদের নিজেদের বাড়িতে আহারের যোগান দিতে পারছেন না। প্রশ্ন হচ্ছে, যে কৃষক রাত দিন খেটে খাদ্য উৎপাদনের কাজ করছেন তার বাড়িতেই কেন দিন শেষে খাদ্যের অভাব পড়ছে? এর পেছনে কারণ কি শুধুমাত্রই কৃষি জমির অভাব, নাকি আরও কিছু কারণ রয়েছে? প্রতিপক্ষ আজ খাদ্য নিরাপত্তা শুধুমাত্র উৎপাদনের প্রশ্ন নয়, এটি বড়জোর খাদ্য সংরক্ষণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বাজারজাতকরণ এবং একই সাথে মানুষের ক্রয় ক্ষমতারও প্রশ্ন। আর এখানেই আজকে শিল্পায়ন কৃষির প্রতিদ্বন্দ্বী নয়, বরং সবচেয়ে বড় সহযোদ্ধা। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলে যারা শুনছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। বিতর্ক চলমান এবং বিতর্কের বিষয় নির্ধারিত রয়েছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিজমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি। প্রতিপক্ষ দলের বক্তারা আজ এমন বক্তব্য স্থাপন করার চেষ্টা করছেন যেন শিল্পায়ন কৃষির বিকল্প হতে পারলেও কৃষি কখনো শিল্পায়নের বিকল্প হতে পারবে না। তবে প্রতিপক্ষ আজ আমাদের বিতর্ক এই জায়গাটাতে ছিলই না। শিল্পায়ন কিংবা কৃষি এই দুটো একটি অপরটির বিপক্ষ কিংবা বিকল্প কখনোই হতে পারে না, বড়জোর একটি অন্যটির পরিপূরক এবং দুটি আমাদের অর্থনীতিকে সচল রাখার জন্য যথেষ্ট পরিমাণে প্রয়োজন। আজ আপনারা যখন বলছেন যে শিল্পায়নের গুরুত্ব আমরা এমনভাবে তুলে ধরছি যেন শিল্পায়নের কোনো ত্রুটি নেই, সেই কথাটি ভুল। কেননা আমরা আমাদের দেশে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে যে শিল্পায়ন দেখে থাকছি সেগুলো বেশিরভাগই অপরিকল্পিত শিল্পায়নের দৃষ্টান্ত। আপনারা যখন বলছেন যে শিল্পের যে বর্জ্য সেটা অব্যবস্থাপনা হচ্ছে, আমরা ঠিকমতো সেটার খেয়াল রাখতে পারছি না, কৃষি জমি শিল্পায়নের কারণে ধ্বংস হচ্ছে, তখন আমাদের বক্তব্য সেই শিল্পায়ন আমাদের জন্য কোনো আদর্শ শিল্পায়ন নয়, বরং সেটি এমন একটি শিল্পায়ন যেটি হয়তো দুর্নীতিগ্রস্ত কিংবা হয়তো অসচেতনতা থেকে উঠে এসেছে। মাননীয় সভাপতি, কিছু বাস্তব কথা তুলে ধরতে চাচ্ছি। বর্তমানে বাংলাদেশে ধানের উৎপাদন যথেষ্ট রয়েছে। একটা সময় ছিল যখন 1 বিঘা জমিতে 7 থেকে 10 মণ পর্যন্ত ধান উৎপাদন করা হতো। তবে বর্তমানে বিড়ি এবং বাংলাদেশের ধান উন্নয়নের যে ইনস্টিটিউটগুলো রয়েছে তাদের উদ্ভাবন এবং তাদের গবেষণার কারণে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ ফলনশীল এবং হাইব্রিড ফসল ফলানোর কারণে আমরা বর্তমানে সেই একই বিঘা জমিতে 15 থেকে 20 মণ পর্যন্ত ধান উৎপাদনে সক্ষম হচ্ছি। অর্থাৎ বর্তমানে আমরা যদি 2024-25 অর্থবছর কিংবা 2025-26 অর্থবছর পর্যালোচনা করে দেখি, তাহলে আমরা দেখব যে এই যে ধানের উৎপাদন 1 বিঘা জমিতে এত অংশে বৃদ্ধি পেয়েছে, তা সত্ত্বেও খাদ্যের মূল্যস্ফীতি দেখা দিচ্ছে। কেন সেটা? কেননা খাদ্যের সরবরাহের ত্রুটি রয়েছে, সম্পদের অসম বন্টনের সমস্যা রয়েছে। বর্তমানের প্রেক্ষাপটে আপনারা যখন পোশাক শিল্পের কথা বলছেন তখন বলতেই হয় যে পোশাক শিল্প বর্তমানে বাংলাদেশের আমদানি ব্যয় এবং রপ্তানি আয় এর মধ্যে 85% অবদান রাখছে। অর্থাৎ এই যে শিল্পায়ন মানুষের ক্রয় ক্ষমতা তৈরি করছে, মানুষকে সক্ষম করছে এই খাদ্য নিজেদের বাড়িতে ক্রয় করে নিয়ে যাওয়ার, তখন এটা বলা খুবই অযৌক্তিক যে শিল্পায়ন কৃষি জমির বিকল্প হিসেবে আমরা আজকে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা যদি আজকে বলি যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কি কি করণীয় রয়েছে, তাহলে সের মধ্যে প্রথমত যেটি থাকবে সেটি হবে জমি নিশ্চিত করা। সেটি সরাসরি পক্ষ দলের জন্য একটি ভালো পয়েন্ট হতে পারে। তবে এর বাকি যা রয়েছে, খাদ্যের উৎপাদন বৃদ্ধি, খাদ্যের মান ও নিরাপত্তা, খাদ্য সরবরাহ, সেই সব কিছুই শিল্পায়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সর্বোপরি এটাই বলতে চাই যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিজমি সংরক্ষণ যেরকম দরকার সেরকমই দরকার শিল্পায়ন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাশিদ কবির বিপক্ষ দলের দলনেতাকে। এখন যুক্তিখণ্ডন পর্বে প্রবেশ করব। যুক্তিখণ্ডন পর্বে পক্ষ দলের দলনেতা জনাব মোহাম্মদ দানিয়াল লাবিবকে অনুরোধ করছি তার যুক্তিখণ্ডন পর্বে উপস্থাপনের জন্য।
ধন্যবাদ মাননীয় সভাপতি, যুক্তি খণ্ডন পর্বে আমাকে আবার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের তৃতীয় বক্তার 15 মিনিটের বক্তব্যে আমি বিজ্ঞতার পরিচয়টি খুঁজতে গিয়ে কিন্তু সেই পরিচয়টি খুঁজে পেলাম না। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের দলনেতা বারবার আজকে তার প্রেক্ষাপটকে নিজের দিকে টেনে নেওয়ার জন্য খাদ্যের উৎপাদন বৃদ্ধির বিষয়ে টেনে আনলেন, কিন্তু আজকে আমাদের বিতর্কের মূল বিষয় ছিল খাদ্য নিরাপত্তা, অর্থাৎ তারা নিরাপত্তা খাদ্যটি ভুলে গেছে, অর্থাৎ তারা আজকে বিতর্কের মূল বিষয়টি বুঝতে ব্যর্থ। মাননীয় প্রতিপক্ষ একটু আগে বললেন যে তারা টেকসই শিল্পায়ন চাচ্ছে, অর্থাৎ তারা চাচ্ছে না কৃষি জমি দখল, অর্থাৎ কৃষি জমি নষ্ট হোক, অর্থাৎ তারা এর মাধ্যমে কৃষি জমি সংরক্ষণকে অগ্রাধিকার দিচ্ছে। আজ আমাদের বক্তব্যের সাথে সহমত পোষণ করছে, তাই আমি বিজ্ঞপ্তি পক্ষকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলেছিলেন যে আমরা যে শিল্পায়িত দেশ যেমন সিঙ্গাপুর এবং জাপানের কথা চিন্তা করতে পারি, কিন্তু আপনি সেই প্রেক্ষাপটের সাথে বাংলাদেশের কথা চিন্তা করুন। বাংলাদেশ কিন্তু একটি কৃষি নির্ভর দেশ এবং বাংলাদেশের জনসংখ্যা ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য মতে 8ম অবস্থানে রয়েছে, কিন্তু আপনি এই দেশের সাথে শিল্পায়িত দেশ যেগুলো তুলনা করলেন জাপান এবং সিঙ্গাপুর, তাদের জনসংখ্যা কিন্তু অনেক কম। এবং বাংলাদেশকে যেহেতু পোশাক শিল্পের কথা বলে গেলেন, কিন্তু বিজিএম এর তথ্য মতে গত 2024-25 সালে বাংলাদেশে প্রায় 400টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এখন প্রতিপক্ষ এই 400টি পোশাক কারখানার মধ্যে যেসব শ্রমিক রয়েছিল তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত আপনি কিভাবে করবেন? আপনি কিন্তু চাইলেও শিল্পায়নের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করতে পারবেন না, কারণ তা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। এখন ওতপ্রোতভাবে আপনাকে কৃষির উপরে নির্ভরশীল হতে হবে, অর্থাৎ এর মাধ্যমে প্রমাণ হয় যে শিল্পায়ন কখনো কৃষির ঊর্ধ্বে যেতে পারে না। সর্বসময় কৃষি জমি সংরক্ষণে খাদ্য নিরাপত্তার প্রধান উপায়। মাননীয় সভাপতি, আজকে আমাদের প্রথম বক্তা দেখে গিয়েছিলেন খাদ্য নিরাপত্তার সাথে কোন কোন বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আমার প্রতিপক্ষের দলনেতার কাছে এমন কোন যুক্তি বা ভিত্তি নেই যেগুলো ভুল প্রমাণ হয়েছে। এবং আমাদের দ্বিতীয় বক্তা ইতিমধ্যে সেই যুক্তিগুলো দেখে গেছেন এবং যে প্রশ্নগুলো করে গিয়েছিলেন তার প্রশ্নের একটি উত্তর আমার বিজ্ঞপ্তি পক্ষের কাছে পাইনি, তার মানে কি আমি ধরে নিব আপনারা আজকে আমাদের সাথে সহমত পোষণ করেছেন। ধন্যবাদ। মোহাম্মদ দানিয়াল লাবিবকে পক্ষ দলের দলনেতা, যিনি এখন যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নাশিদ কবিরকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আরও একবার বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন যে শিল্পায়ন কখনো কৃষির বিকল্প হতে পারে না। আমি আমার বক্তব্যে উল্লেখ করে গিয়েছি যে আজকের আমাদের বিতর্ক যেই মূল পয়েন্টে ছিল আমরা সেখান থেকে যাতে সরে না যাই। তিনি বলে গিয়েছেন যে খাদ্য নিরাপত্তার মধ্যে খাদ্য সংরক্ষণের প্রশ্নটা এবং সেই আঙ্গিকটা আমরা কেন বারবার তুলে আনছি, অথচ দ্বিতীয় বক্তা নিজেই পরবর্তীতে বলেছিলেন যে দুর্যোগের সময় কিংবা যুদ্ধ কবলিত এলাকায় বেশিরভাগ সময় খাদ্য সংকট দেখা দেয়। প্রতিপক্ষ খাদ্য সংকট যখন দেখা দিবে তখন তো আপনাকে সংরক্ষিত খাদ্যের উপরই নির্ভর করতে হবে, তাহলে সেটি কি করে খাদ্য নিরাপত্তার সাথে নির্ভরশীল না সেটা আপনি কিভাবে বলছেন? তাছাড়াও বক্তা জিজ্ঞেস করে গিয়েছেন যে প্রাকৃতিক খাদ্যের চেয়ে এই যে শিল্পায়নের কারণে আমরা বর্তমানে যেই খাবারগুলো দেখে থাকি সেগুলো বেশি পুষ্টি দিতে পারছে কিনা। প্রতিপক্ষ, আজকের আমাদের বিতর্কটা পরিবেশ বনাম কৃষিজমি ছিল না, আজকে আমাদের বিতর্ক পুষ্টি বনাম কৃষিজমি ছিল না। আপনারা যেই চিপসের কথা বলে গিয়েছেন সেই চিপস যে শিল্পায়নের কারণেই উৎপন্ন হয়েছে এবং সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে, ব্যাপারটা এরকম না। আমরা বারবার বলছি যে অপরিকল্পিত শিল্পায়ন আমাদের কাঙ্ক্ষিত নয়। তাছাড়াও আপনি প্রস্তাব দিয়ে গিয়েছেন যাতে আমরা কৃষিজমি ধ্বংস না করি। প্রতিপক্ষ, সেটাই আমাদেরও চাওয়া। একটি উন্নয়নশীল দেশ যখন উন্নত হতে চাবে তখন তাকে অবশ্যই একই সাথে কৃষি এবং শিল্পের হাল ধরে একসাথে এগোতে হবে। সেখানে আপনি বলতে পারেন না যে কৃষি জমি আমরা ধ্বংস করে শিল্পায়ন করার চেষ্টা করছি। যদি তাই করতাম তাহলে বর্তমানের প্রেক্ষাপট এরকম হতো না, ধানের উৎপাদন বৃদ্ধি পেত না। তাছাড়াও তৃতীয় বক্তা বলে গিয়েছেন যে জমি না থাকলে আমরা শিল্পায়ন কোথায় করব। প্রতিপক্ষ, আমরা জমি কিংবা শিল্পায়ন এই দুটোর মধ্যে থেকে কোনো একটিকে বেছে নেওয়ার চেষ্টা করছি না। আজ আমাদের দল থেকে প্রস্তাব এসেছে আমরা সর্বপ্রথম কৃষি জমি সংরক্ষণ করলেও সেখানে আমরা পরিকল্পিত শিল্পায়ন ব্যবস্থাপনা করব এবং আমরা প্রযুক্তি ও শিল্প নির্ভর কৃষিভিত্তিক সমাজের দিকে আমরা এগিয়ে যাব, কারণ নতুবা ও বিশ্বের পরিস্থিতি হিসাব করলে অন্যান্য দেশের সাথে বাংলাদেশকে আমরা উন্নত করতে সক্ষম হব না। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ নাশিদ কবির আপনাকে। আমি এখন বিচারক মণ্ডলীদের পক্ষ থেকে জনাব শেখ সাদি ওনাকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের বন্ধুদের বিতর্কের গঠনমূলক সমালোচনা করে সমৃদ্ধ করবেন এবং আমরাও আপনার আলোচনায় ঋদ্ধ হব। ধন্যবাদ মডারেটর সাহেব। আজকে যারা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছ তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
এখান থেকে তোমরা যে স্কিলগুলো অর্জন করবে সেটা তোমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে এমনকি আমাদের রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণের জন্যেও প্রত্যক্ষভাবে সরাসরি এগুলো কাজে লাগবে। তো বিষয় যেটি ছিল অত্যন্ত গভীর, অত্যন্ত বৃহৎ, এবং সেটি আমরা যদি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি তাহলে সেটা আসলে ঠিক হবে না। এটি গ্লোবাল পার্সপেক্টিভে দেখা দরকার, দেখার সুযোগ আছে। এখন আমি তোমাদের ভিতরে কমন যে কিছু জিনিস দেখতে পেয়েছি সেটা একটু বলি। প্রথম কথা হচ্ছে, তোমাদের সবার ভিতরে আমি দেখতে পেয়েছি যে উচ্চারণের দিকে তোমরা সবাই কিন্তু আসলে নজর দাওনি। তোমাদের সবার উচ্চারণ সুস্পষ্ট ছিল না। উপস্থাপনার দিক থেকে তুমি কি বলতে চাও সেটি যদি তোমার শ্রোতাদের কানে ঠিকমতো পৌঁছাতে না পারো তাহলে কিন্তু তোমার উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেল। সেই তোমার কথাটি শ্রোতার কানে পৌঁছানোর যে বিষয়টি, এখানে উচ্চারণ আছে, উপস্থাপনা আছে। তুমি একটি খুব জোরালো যুক্তি তোমার উপস্থাপনার ব্যর্থতার কারণে পরাজিত হয়ে যেতে পারে। খুব অন্যায় একটি বিষয় ছিল ইরাক যুদ্ধ। টনি ব্লেয়ার এই অন্যায়টাকে যুক্তি, উপস্থাপনা, নিজের ব্যক্তিত্ব সবকিছু মিলিয়ে এমনভাবে তুলে ধরেছে, গোটা ব্রিটিশ জাতিকে একেবারে মোহান্ধ করে সেই যুদ্ধে সে ঝাঁপিয়ে পড়েছে। এটি খুব খারাপ জিনিস ছিল, কিন্তু আমাদের এই বিষয় এখন শেখার যে বিষয়, তার যে উপস্থাপনা, তার যে উচ্চারণ, তার যে ভঙ্গি, তার যে ব্যক্তিত্ব, সেই জিনিসগুলোর দিকে আমার মনে হয় যে তোমাদের নজর দেওয়া দরকার। আরেকটি হচ্ছে যে মাইক্রোফোনে তোমাদের সবার কিন্তু মাইক্রোফোনে বাতাস যে মাইক্রোফোনের সাথে যুদ্ধ করেছে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। দেখো, আমি যে কথা বলছি আমার বাতাস কিন্তু মাইক্রোফোনকে মানে মাইক্রোফোনের সাথে মারামারি করছে না। তো এটা খেয়াল রাখতে হবে মাইক্রোফোনের ব্যবহারটা। আরেকটি হচ্ছে যে যুক্তি খণ্ডনের ক্ষেত্রে তোমরা স্ক্রিপ্ট থেকে বেরিয়ে এসে বাস্তবে কে কি বলছে সেই যুক্তিটা কিন্তু বেশি খণ্ডন করা দরকার ছিল। তোমাদের উপস্থাপনা দেখে মনে হয়েছে তোমরা যে প্রস্তুতি নিয়েছো, তোমরা যে স্ক্রিপ্ট তৈরি করে এনেছো সেটাই তোমরা ডেলিভারি দিচ্ছ, কিন্তু রিয়েল টাইমে কোন বক্তা কি যুক্তি উপস্থাপন করলেন সেটির বিপরীতে তোমাকে বাস্তবসম্মতভাবে যে যুক্তি খণ্ডনের যে বিষয় যেটা ছিল, এখানে আমার মনে হয় যে তোমাদের আরো বেশি নিজেকে উন্নত করার স্কোপ রয়ে গেছে। তো এই ছিল আমার কাছ থেকে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জনাব শেখ সাদি। এ পর্যায়ে আমরা এই আজকের বিতর্কের বিষয়ে মূল্যায়ন এবং নির্দেশনা দুটোই প্রত্যাশা করছি। এটি আমাদেরকে উপহার দিবেন জনাব মোসাদ্দেক হোসেন, প্রাক্তন মহাসচিব এনডিএফবিডি ও সিইও কিরজানা ক্রিয়েটিভ সেন্টার। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আজকের এই অধিবেশনে যারা বিতর্কে অংশগ্রহণ করেছেন, অংশগ্রহণকারী দুটি দলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। খুব চমৎকার একটা বিতর্ক উপভোগ করলাম আমরা। স্কুল শিক্ষার্থীদের কাছ থেকে যতটা বিতর্ক আমরা আশা করতে পারি তার চেয়ে অনেক ভালো বিতর্ক আমরা দেখেছি বলতে হবে। খুব ভালো প্রস্তুতি ছিল দুটি দলেরই। বিতর্কে যেহেতু জয় পরাজয়ের একটা বিষয় আছে, একটা ফলাফল হবে, এবং আমি যদি ভুল না করি এটা নকআউট রাউন্ড। যারাই জয়ী কিংবা বিজয়ী হই, মন খারাপের কোনো কারণ নেই। এখানে বড় একটা প্ল্যাটফর্মে নিজেদেরকে আমরা দারুণভাবে উপস্থাপন করতে পারছি, এটাই যেন আজকের মূল প্রাপ্তিটা হয়। আমি একটু বিতর্কের টেকনিক্যাল কিছু বিষয়, অর্থাৎ যুক্তি পাল্টা যুক্তির এই প্রেক্ষাপটে কিছু বক্তব্য দিই। আমাদের সহবিচারক চমৎকারভাবে উপস্থাপনা বা ডেলিভারির বিষয়গুলো আলোচনা করেছে। বিতর্কের বিষয়টা খুব ইন্টারেস্টিং ছিল। পক্ষ দলকে যে কাজটা করতে হতো সেটা একটু কঠিন ছিল আমার কাছে মনে হয়েছে। কারণ হচ্ছে খাদ্য নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা এবং এর সাথে কৃষি জমির সম্পর্ক এবং কৃষি জমির গুরুত্বটা যে শিল্পের চাইতে বেশি, এটা প্রমাণ করা একটা দায়বদ্ধতা পক্ষ দলের ছিল। চেষ্টা করেছে অনেকগুলো বিষয় যেহেতু প্রমাণ করার চেষ্টা করেছে, তবে একটা পর্যায়ে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে পক্ষদলের স্ট্র্যাটেজি যেটা ছিল সেটা হচ্ছে শিল্পকে যদি আমি উন্নত করতে হয় এবং সেটার জন্য আমার কৃষি জমি দরকার, এবং মানুষকে টিকে থাকতে হলে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলেও
কৃষি জমির দরকার, নিরাপদ খাবারের দরকার। এটা ছিল তার স্ট্র্যাটেজি। আমার কাছে মনে হয়েছে একটু কঠিন ছিল দায়িত্বটা, যেহেতু সময় কম সময়ের মধ্যে সুন্দরভাবে চেষ্টা করেছে, কিন্তু মুশকিল হলো যেহেতু অনেকগুলো বিষয় ছিল, টেকসই উন্নয়ন, বিকল্পহীনতা, অনেকগুলো বিষয়কে একসাথে করে পরবর্তীতে আবার পক্ষদল থেকে বিপক্ষদল থেকে আবার যে বক্তব্যটা আসলো যে আমরা প্রক্রিয়াজাতকরণ খাবার, সেই খাবারটাই যে আবার নিরাপদ কিনা সেটাও প্রমাণের একটা দায় নিজেদেরকে তুলে নিতে হলো। সেই জন্য বেশ কিছু কঠিন কাজ পক্ষদলকে করতে হয়েছে এবং সেই কাজটা তারা চমৎকারভাবে চেষ্টা করেছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তবে আমার দিক থেকে আমি যেটা বলবো, ট্রেডিশনাল অর্থাৎ এই ধরনের ট্রেডিশনাল ডিবেটগুলোতে যেহেতু সময় খুব কম, স্ট্র্যাটেজি নির্ধারণ করার ক্ষেত্রে অনেকগুলো বিষয়কে প্রমাণের চেষ্টা না করে দু একটা স্ট্যান্ড পয়েন্টকে যদি নির্ধারণ করা হয় সেক্ষেত্রে খুব কার্যকর হবে। যেটা আমার সহবিচারক বললেন যে আগে থেকে হয়তো আমার অনেক পরিকল্পনা থাকে বিতর্কটাকে আমি এভাবে সাজাবো, কিন্তু রিয়েল টাইমে আমি যখন বিতর্ক করতে যাই, আমার প্রতিপক্ষের কাছ থেকে যখন পাল্টা যুক্তিগুলো আমি দেখি, তখন সেখান থেকেই ঠিক কোন পয়েন্টগুলোতে আমি বিতর্ক করব, পাল্টা যুক্তি দিব, সেটাকে নির্ধারণ করে নিলে তখন সেটা ফলাফলের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখে। প্রতিপক্ষের যারা ছিল অর্থাৎ বিপক্ষ দলের হলি ক্রস স্কুল কম্পারেটিভলি কাজটা সহজ ছিল এবং চমৎকারভাবে কাজটাকে আরও সহজ করে নিয়েছে। আমি ভেবেছিলাম সাধারণত ট্রেডিশনাল বিতর্কে যেটা হয়, যেহেতু কৃষি জমি বনাম শিল্পায়ন, তার হয়তো কৃষি জমি না শিল্পায়নটাই বেশি গুরুত্ব, এই দায়টা মাথায় তুলে নিবে, কিন্তু চমৎকারভাবে দায়টাকে আরও কমিয়ে নিয়ে তারা পরিপূরকের দিকে চলে গেলেন। অর্থাৎ আমার শিল্পকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, অন্তত সমানে সমানে হলেও আমরা খুশি। স্ট্র্যাটেজিটা ভালো ছিল তুলনামূলকভাবে। যেহেতু আমি প্রথমে বলেছি যে ট্রেডিশনাল ডিবেটে যখন আমি যুক্তির কথা বলি তখন যুক্তিটাই আজকের ফলাফল মূল। আমার কাছে মনে হয় চমৎকার যেসব তথ্য দেয়া হয়েছে, দুই পক্ষ থেকে উচ্চারণ বাচনভঙ্গির কথা বলেছে, তারপর আমি বলবো স্কুল লেভেলের বিতর্কের যেই স্ট্যান্ডার্ডটা আমরা আশা করি, আমার মনে হয় দুটো দলই খুব কাছাকাছি লেভেলের। এখানে আমার মার্কিংয়ে অন্তত খুব বেশি হেরফের হয়নি, কিন্তু যখন বিতর্ক আমি করছি তখন যুক্তিটাই আসলে মুখ্য হয়ে ওঠে, যে যুক্তিটাকে আমি কিভাবে স্ট্যান্ড করাচ্ছি। তো বিপক্ষ দল যে কাজটা করেছে আমার কাছে মনে হয়েছে যে খাদ্য নিরাপত্তা বিষয়টাকে মূল রেখে সেখানে শিল্পায়নটাকে কিভাবে কন্টিনিউ করা যায় সেই বিষয়টাকে তারা বলার চেষ্টা করেছে। এবং আমার কাছে মনে হয় যে যেই জায়গাটাতে গিয়ে বিতর্কটা ঠেকেছে সেটা হচ্ছে যে পরিপূরক, এই একটা শব্দকে বিতর্কের বাইরে থেকে নিয়ে এসে বিতর্কের টপিকের মধ্যে ইনসার্ট করে দিয়ে এই বিতর্কটাকে নতুন একটা আঙ্গিক দেওয়ার এই কাজটা খুব সুন্দরভাবে চমৎকারভাবে করেছে। বিশেষ করে আমার কাছে মনে হয়েছে যে বিপক্ষ দলের তৃতীয় বক্তা যখন বক্তব্য রেখেছেন, মোটামুটি একটা ক্লিয়ার পিকচার, একটা ধারণা আমরা এই বিতর্কের বিষয় সম্পর্কে পেয়েছি। কিন্তু আমি আবারও বলবো যে দুটো দলের বক্তব্য আমার কাছে দারুণ লেগেছে। ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ। আসলে বিতর্ক হলো সেই শিল্প যেখানে একজন জাদুকরকে একই সাথে অভিনয় শিল্পী, গায়ক, বিজ্ঞানী সবটা একসাথে উপস্থাপন করতে হয়, সব রোল তাকে পালন করতে হয়। আমরা ফলাফল পেয়ে গেছি বিজয়ী দল যারা বিষয়ের বিপক্ষে বলেছেন। হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, অভিনন্দন তোমাদের, অভিনন্দন, অভিবাদন। আমি একই সাথে আমার অন্তঃস্থল থেকে, আমার আত্মিক প্রণোদনা থেকে অভিনন্দন জানাচ্ছি অ্যাসিড স্কুলকে, কারণ তাদের বিতর্ক ছিল একেবারে মাটির সাথে, নিজেকে যেভাবে কথা বলতে হয় তারা সেভাবে উপস্থাপন করেছেন। এখন বিতর্কের বিষয়টা এমন যে সব সময় সব শব্দ সমানভাবে সবার হৃদয়ে পৌঁছায় না। আমরা এই শব্দ ভবিষ্যতে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত হব। অ্যাসিড স্কুলকে অভিনন্দন। শ্রেষ্ঠ বক্তা বিপক্ষ দলের তৃতীয় বক্তা নাশিদ কবির, অভিনন্দন, অভিবাদন। এই বিতর্ক প্রতিযোগিতা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সাথে ছিলাম আমি মোহাম্মদ আনিসুর রহমান, পরিচালক বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, সাবেক মহাসচিব ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ।